এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। হ্যাঁ, 2022 রিক্রুটমেন্ট মানে 2022 ডিএলএড যারা রিক্রুটমেন্টের জন্য অপেক্ষারত তাদের পাঁচবার নোটিশ করেও পশ্চাৎ সাড়া মেলেনি। শেষ পর্যন্ত কন্টেম্প ফাইলের জন্য প্রার্থীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। 4/4/2025 যে 2022 ভ্যালিড তাদের রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া যায় সেটার উপরে ভিত্তি করে। তো পশ্চাতের এই অনীহা কেন? হঠাৎ পশ্চাৎ এই এমএ ফাইল কেন করতে গেল? কিছু নোটিশ আপনাদেরকে আমি দেখাবো যে 5বার প্রার্থীরা পর্ষদের কাছে দ্বারস্থ হয়েছে যে আপনারা 4/4/2025 যে অর্ডার কপি সুপ্রিম কোর্টের সেটা অ্যাপ্লিকেবল করেন বা আমাদের নিয়োগ দিন, কিন্তু তারা শোনেনি কোনোবার। শেষ পর্যন্ত প্রার্থীরা তিনটে কন্টেম্প ফাইল করেছে। সেই তিনটে কন্টেম্প ফাইল আপনারা জানেন যে মূল যে মামলা রয়েছে সেই মূল মামলার সঙ্গে যে এমএ ফাইল রয়েছে তার সঙ্গে কিন্তু ট্যাগ হয়ে গেছে। তিনটে ফাইলই একসঙ্গে হিয়ারিং হবে। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের ওখানে যে পর্ষদ এমএ ফাইল করেছে সেই এমএ ফাইলের সঙ্গে কিন্তু এই তিনটে ফাইল কিন্তু ট্যাগ হয়ে গেছে। তো যদি আমরা একটু দেখে নিই বুঝতে পারবো যে কন্টেম্প ফাইল ট্যাগ হয়েছে, সেটা পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিও শেষে। তার আগে আপনারা দেখে নিন যে কতবার প্রার্থীরা পর্ষদের কাছে নোটিশ করেছে অ্যাডভোকেট মারফত, সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যে 9/4/2025 রিসিভ করেছে পর্ষদ। 8/4/2025 ফার্স্ট নোটিশ করা হয়েছে যে 4/4/2025 সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেটার কমিউনিকেশন। আই এম সেন্ডিং হিয়ার উইথ দ্য কপি অফ দ্য অর্ডার ডেট 4/4/2025 ফার্স্ট ইন দ্য অ্যাবভ রিফার্ড ম্যাটার ফর ইউর ইনফরমেশন প্লিজ টেক এ নেসেসারি স্টেপ। দ্বিতীয় নোটিশ 5/5/2025 তাদেরকে দ্বিতীয় নোটিশ জারি করা হয়েছে তার 1 মাসের পরেই। এই সুখেন্দু নস্কর কন্টেম্প ফাইল করেছে, এটা আপনারা জানেন। It is well aware too that some candidate having DLED for the session 2022 my clients herein participated in the recruitment process for appointment in the post of assistant teacher in the primary school for the year of 2022. My clients participated in the recruitment process in terms of the notification published by the West Bengal Board of Primary Education wherein the mention that TET qualified. তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কিন্তু সেকেন্ড টাইম করা হয়েছে পর্ষদের নিকট। এখানে শেষ পর্যন্ত লেখা রয়েছে ইট ইজ দেয়ারফর রিকোয়েস্টেড টু টেক ইমিডিয়েট স্টেপস ইনটু দ্য ম্যাটার সো দ্যাট মে above named clients shall get their benefits entitled in terms of the order passed by the Honorable Supreme Court of India date 4/4/2025। 3 নম্বর 23/6/2025 3 নম্বর নোটিশ কিন্তু পর্ষদকে করা হয়েছে। পর্ষদ তারপরেও কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। এসএপি নম্বর এত 1260/2023 ইন দ্য ম্যাটার অফ সৌমেন পাল অ্যান্ড ওয়ারেস অ্যাপিলেন্ট ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড ওয়ারেস পর্ষদকে নোটিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কনসিডার দ্য কেস অফ দ্য পিটিশনার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য লাইট অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 4th April 2025 immediately within 7 days from the date of the receipt of the লেটার রিসিভ করার পরে 7 days এর মধ্যে তাদের এফেক্ট করতে বলা হয়েছে বা কার্যকারিতা করতে বলা হচ্ছে। একটি 3 নম্বর নোটিশ। 4th নম্বর নোটিশ দেওয়া হচ্ছে 15/7/2025 টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য সেক্রেটারি, টু দ্য ডেপুটি সেক্রেটারি। এগুলো কিন্তু কন্টেম্প প্রসিডিং এর একটা প্রি প্ল্যানিং বলা যেতে পারে। তো এখানে শেষে কি লেখা হয়েছে শেষ পর্যন্ত জটিল ভাষায় পর্ষদকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাও পর্ষদ বোঝেনি। If you fail to comply with the requisition made herein above within a period of 15 days from the date of receipt hereof, my clients will be constrained to move under the contempt jurisdiction which shall have its illegal consequences including imprisonment. তো শেষ পর্যন্ত ক্লায়েন্টরা জুরিসডিকশন অনুযায়ী তারা কিন্তু কন্টেম্প ফাইলে যাবে which shall have to have its legal consequence including imprisonment সহ মানে জেল সহ যে লিগাল ফলাফল রয়েছে সবকিছু কিন্তু এটার সঙ্গে হতে পারে। কন্টেম্প প্রসিডিং এত জটিলভাবে তাদেরকে লেখা রয়েছে। অর্ডার ডেট 4/4/2025 কমপ্লাই করানোর কথা বলা হয়েছে। এরপরে কি আমরা দেখে নিই। সব শেষে 30/7/2025 পর্ষদকে এগেইন নোটিশ করা হয়েছে। সেই নোটিশেও কড়া ভাষায় কিছু লেখা রয়েছে, শেষটিও সেইভাবেই লেখা। ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য রিকুইজিশন মেড হিয়ারিন অ্যাবভ উইথিন আ পিরিয়ড অফ 3 days, 3 দিন টাইম দেওয়া হয়েছে পর্ষদকে। ফ্রম দ্য ডেট অফ রিসিভ হিয়ারঅফ মাই ক্লায়েন্টস উইল বি কনস্ট্রেইনড টু মুভ আন্ডার দ্য কন্টেম্প জুরিসডিকশন
which shall have its legal consequence inclusive imprisonment। তারপরেও কিন্তু পর্ষদের মান্যতা দেয়নি। পর্ষদের কি সমস্যা ছিল? পর্ষদের যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলো কনভার্ট এর প্রয়োজন ক্যাটাগরি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, যা কিছু বলা যায় কিনা, এখানে তো সাবজেক্টের বিষয় নেই। তারপরে পশ্চাৎ ক্লারিফিকেশনের জন্য এমএ ফাইল করেছে কিন্তু সুপ্রিম কোর্টে। সেই এমএ ফাইলের সঙ্গে কিন্তু তিনটে যে কন্টেম্প ফাইল রয়েছে সেই কন্টেম্প ফাইলও কিন্তু ট্যাগ হয়ে গেছে। সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব। দেখুন, 45185 সৌমেন পাল অ্যান্ড শ্রাবণী নায়ক, এই মামলা পশ্চাতের এমএ ফাইল দেখতে পাচ্ছেন, কেস নাম্বার এখানে এমএ লেখা রয়েছে, সিএনআর নাম্বার লেখা রয়েছে, 29/8/2025 এই মামলার কিন্তু শুনানি রয়েছে। কি টেন্টেটিভ কেস লিস্টেড হয়েছে, এটা ফাইনাল লিস্ট কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে জেনে যাব যে সত্যি কি হিয়ারিং হবে কিনা। এবার যেটি বলার বিষয়, ট্যাগেড ম্যাটারে যদি আমরা আসি, সেখানে দেখবেন এই যে মূল 45185 যে এম এর সঙ্গে তিনটে ম্যাটার, এল ম্যাটার 45092 কন্টেম জয়ন্ত বিশ্বাস ভার্সেস গৌতম পাল, কন্টেম বলে লেখা রয়েছে, এটা ট্যাগ হয়েছে। আরেকটি ম্যাটার হচ্ছে 45072 কন্টেম নাম্বার অনুপ কুমার হালদার ভার্সেস গৌতম পাল। আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন কন্টেম ফাইল সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল। এই তিনটে কন্টেম কিন্তু ট্যাগ হয়ে আছে এম এর সঙ্গে। এইবার কেন হঠাৎ করে ট্যাগ হয়ে গেল? কারণ এই এম এর সঙ্গে এই কন্টেম ফাইলের কিন্তু রিলেশন রয়েছে। আর যখন একটি মূল মামলার সঙ্গে কন্টেম ফাইল ট্যাগ হয়, সেই তিনটে মামলার শুনানি কিন্তু একই সঙ্গে হয়ে থাকে। এটা কিন্তু পিটিশনারদের পক্ষে একটি সুবিধাজনক বিষয়। আপনারা জানেন রাজ্য সরকারের ডিএ মামলার ক্ষেত্রে যে রাজ্য সরকারের ডিএর মূল মামলার সঙ্গে কিন্তু কন্টেম ফাইল, কর্মচারীদের কন্টেম ফাইল, সেগুলো ট্যাগ হয়ে আছে। এরকম একটি বিষয় ওখানে কিন্তু সবসময় সেটা মামলার ফাইনাল আউটকাম আসে বা সেটা মামলার মেরিট অবশ্যই বাড়ে। এটা হচ্ছে বিষয়। তো দেখা যাক 2022-এর পক্ষে কি আসতে পারে। তো এখানে পিটিশনারদের পক্ষে শুধু যাবে না, নন পিটিশনার যারা আছে সবার পক্ষে যাবে, কারণ এখানে 2022-এর সবাই ইন্টারভিউ দিতে পেরেছিল। এখন সম্পূর্ণ সেটা পশ্চাদের উপর ডিপেন্ড করছে। আশা করছি ভালো কিছুই ঘটবে। ধন্যবাদ।